মানে এই দেখলাম হুন্ডা নিয়ে ঘুরতেছে, ওখানে 2-3 পোলা মারামারি করছে, এই রাতে ঢাকা শহর। তো এই আমরা এই ডক্টর ইউনূসকে চুমা দিতে পারবো না, উই ক্যানট ডু ইট। বিশ্বাস করেন এই শহরে ঘুরতে আমি যে এখন ভয় পাচ্ছি, এই ভয়টা আমার কোনোদিন ছিল না। শরিয়া আইনে কি আছে বলুক না। হ্যাঁ, চুরি করলে হাত কেটে দিবেন বলেন, রেপ করলে নুনু কেটে দিবেন বলেন, বলেন মানুষ ভোট দেখ। শরিয়া আইনে যা আছে বলেন, রাজনীতির ক্ষমতায় যাবেন সব পরিষ্কার করবেন না আপনি। জাহিদ ভাই, একেবারে বিষয়টা যেটা একেবারে সহজ করে যদি বলি, যে এখন যেভাবে রাজনৈতিক বিভাজন দেখা যাচ্ছে, সেই জায়গাটাতে দেখা যাচ্ছে ইসলামপন্থীরা একদিকে চলে যাচ্ছে, বিএনপি একদিকে চলে যাচ্ছে। তো এই জায়গাটা, এবং সরকারে যারা আছেন তারা তো ইতিপূর্বে প্রমাণিত না যে তারা ইসলামপন্থী, তারা সবাইকে লিবারেল হিসেবে আমরা জানতাম। তো এখানে তাদের যে জায়গাটা, রনি ভাইকে বলছিলাম যে সেই জায়গাটাকে আসলে বাংলাদেশের নির্বাচন এবং গণতন্ত্রকে আরও বেশি উপরে নিয়ে যাওয়ার জন্য, নাকি বাংলাদেশকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য মনে করেন আপনি? দেখেন, সামনে নির্বাচন তারা আশা করতেছে। জামাত ইসলাম ডাবল স্ট্যান্ডার্ড পার্টি, 300 আসনে ক্যান্ডিডেট দিয়ে দিছে, আসে বলে পিআর সিস্টেম চাই। তো প্রার্থী উড্র করে না কে? প্রার্থী আগে দিছে কে? অর্থাৎ ওয়েস্টমিনিস্টার সিস্টেম মেনেই তো তারা নমিনেশন দিছে, মাঝখানে এসে কয় পিআর সিস্টেম। অর্থাৎ বিএনপির সাথে বাহাস করা, নির্বাচনকে ডিলে করা, আমরা আরো শক্তিশালী হই। এই আপনি দেখেন, ইসলামিক দলগুলি, যদি জামাতের কথাও বলেন, ইসলামিক দলগুলি আমাদের জাতিসংঘের আপনার মানবাধিকার কমিশনের আপনার এখানে অফিস হচ্ছে, ওটার প্রধান হলো সমকামী, তার বন্ধু নিয়ে আসবে তো। এই সমকামী আমাদের দেশে অ্যাসোসিয়েশন আছে, যদিও এই জাতীয় সংঘের কমিশনকে কিন্তু একটা ওয়ার্ক এরিয়া দেওয়া হয়েছে, ঠিক করে এগ্রিমেন্ট হয়েছে, কিন্তু সমকামী যখন দাঁড়াবে একটা ফ্র্যাটার্নিটি ফিলিংস আছে না, সমকামীরা যা বলবে আমাদের রাইট দিচ্ছে না, তখন মানবাধিকার কমিশন করবে সমকামীদের রাইট নেই বাংলাদেশে। আবার আপনি ধরেন ওপেন সেক্স একজন করতে চায়, ওখানে যাবে, জাতিসংঘ তো এটা নাই, যা ঘেরাও করবে, আমাদের ওপেন সেক্স দিতে হবে। দেখেন না, আমেরিকাতে প্রধান একটা এজেন্ডা ছিল যে গর্ভপাত রাইট দিতে হবে, বাংলাদেশে এটা চলবে না। এখন বাংলাদেশে এটা চাইলো, কি করবেন আপনি? কবে যায় এই তো সেক্স ওপেন দিচ্ছে না। এই যে ব্যাংককে তো সুকুম্বিত ওয়ান চ্যানেল আইতে সাক্ষাৎকার নিছে জামাতের আমির, পরের দিন আমাকে ডেকে নিয়ে আমাকে জিজ্ঞেস করছে যে জামাত ক্ষমতায় গেলে তো নারীদের যে কোনো পোশাক পরতে দিবে, আপনি কি বলেন? কবে কেমন করে পোশাক দিবে? পোশাক নির্ধারিত হয় ওই দেশের কালচার, কৃষ্টি কালচার, আবহাওয়া এবং বিজ্ঞানের অগ্রগতির সাথে নির্ভর করে। এখন শোনেন, আমি চিকিৎসার জন্য ব্যাংককে নিয়ে গেছে ফ্যামিলি, ওখানে সুকুম্বিত 1, সুকুম্বিত 2 এইভাবে রাস্তা ভাগ করা। সুকুম্বিত 1-এর পাশে এখান থেকে হোটেল ঠিক করছি, সুকুম্বিত 1-এর কাছাকাছি হোটেল। তো ফুটপাথ দিয়ে হাঁটার পরে বিকিনি পরা এক মেয়ে আমার হাত টানে ধরছে, আমার ওয়াইফ তো জোরে করে ছুটাইছে। এখন কি এটা বাংলাদেশে হবে? বলেন, এটা বাংলাদেশে হবে? এখন আমি বলছি যে ভাই, তখন কয়ে দিছে আমার এখানে ইন্টারভিউ দিতে জামাতের আমির বলছে, আমি বলছি না, ওনার ভোটের দরকার। যেমন শরিয়া আইন বলে ওনারা, যে ওনারা সরকারে গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবে। তাহলে শরিয়া আইনে কি আছে? আপনি আনমেরিড হয়ে যদি আপনার কোনো নারীর শ্লীলতা হানি করেন, তাহলে আপনার 80টা ডোররা মারতে হবে। আর যদি বিবাহিত হয়ে আপনি শ্লীলতা হানি করেন, তাহলে পাথর মেরে আপনাকে হত্যা করা হবে। বলে না কেন? শরিয়া আইনে কি আছে বলুক না। হ্যাঁ, চুরি করলে হাত কেটে দিবেন বলেন, চুরি করলে নুনু কেটে, রেপ করলে নুনু কেটে দিবেন বলেন মানুষ ভোট দেখ, বলেন না, সমস্যা নাই তো। শরিয়া আইনে যা আছে বলেন, রাজনীতির ক্ষমতায় যাবেন সব পরিষ্কার করবেন না আপনি? পরিষ্কার করবেন তো। আমি তো বললাম যে জামাতকে ভোট দিলে ব্যস্ত, বলেন তো দেখি। আল্লাহর চেয়ে বড় ক্ষমতাবান হয়ে গেছে। আল্লাহ নাই, মুসলমান আল্লাহ নাই, আল্লাহ দোজক বানাইছে, ব্যস্ত বানাইছে, বিচার করবে, আপনারে দোজকে দিবে, আমারে বেচতে দিবে, বা আমারে দোজকে দিবে, আপনারা বেচতে দিবে। এমন জামাতে ভোট দিলেই ব্যস্ত পাওয়া যায়, বলেন তো। যে এই কথা কইছে সে খাড়ার উপরে তার দোজক স্যাংশন হয়ে গেছে, পার্মানেন্ট দোজক স্যাংশন হয়েছে। তো সুতরাং রাজনীতি পরিষ্কার করেন। এখন যেটা বলছেন, রনি ভাইকেও বলেছেন, শোনেন,
আমার তো আজিজ ভাই বাংলাদেশের যে সংবিধান, নির্বাচনী ব্যবস্থা, গণতন্ত্র এগুলো মেনেই রাজনীতি করছে। শরিয়া আইন তার বাস্তবায়ন করবে এই ধরনের কোনো- মেনে কেমনে বলছে? আমি বললাম তো, বলেন না, পতাকা হয় নাই, বলেন, ওই যে বললাম না, জাতিসংঘ। জাতিসংঘ নাই, পতাকা নাই। এনসিপি বলছে নতুন বাংলাদেশ চাই, দ্বিতীয় রিপাবলিক চাই, জামাতও তাই চায়। নতুন বাংলাদেশ তো বর্তমান সরকারও চায়। হ্যাঁ, বর্তমান সরকারও চায়। তো এটা কি? এ তো আইসে এই জন্য, যখন বলছে না, প্রেস সেক্রেটারি বলে দিল না ডিসেম্বরের ভিতরে সকল নির্বাচনের আয়োজন শেষ করবে, তখন ওই সামান্তা আছে না, এনসিপির নেত্রী, সে বলছে ও তার মামলা উঠায় নিয়ে সংস্কার বাদ দিয়ে চলে যাবেন, এত সহজ না, বলছিল তো। এইটা হলো মনের কথা। অর্থাৎ ইউনূস সাহেবের 6 মাসের জেল ছিল এবং 2টা দুর্নীতি মামলা ছিল, 3টা। উনি ক্ষমতায় বসে এগুলোকে প্রত্যাহার করেছে। এটা নৈতিকভাবে এটা পারে? একটা বিশ্ববিখ্যাত লোক করছে তো, হ্যাঁ করছে তো। তারপরে তো অনেক কিছু করে ফেলছে, সব তার পক্ষে, তার পক্ষে। এই যে স্টারলিংক বিশাল আইনে ফেলছে, বিশাল। আরে আনলেন লাভ কি? যাদের হাজার হাজার কোটি টাকা ফ্যাসিবাদের চুরি করেছে ওরা তো বিদেশ চলে গেছে, স্টারলিংক ব্যবহার করবে কে? অনেক দাম। তারপরেও দিয়ে রাখছে। গ্রামীণ, এটার অংশীদার হচ্ছে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোন। বাংলাদেশের লাভ কি? বাংলাদেশের লাভ কি বলেন? আপনি গ্রামীণ ফোনের 4,000 কোটি টাকা মওকুফ করে দিয়েছেন। এটা কার টাকা দিয়েছেন মওকুফ করে? পাবলিকের টাকা, যারা দেশের মালিক তাদের টাকা মাফ করে দিয়েছেন। আপনি গ্রামীণ ব্যাংক তার 666 কোটি টাকার সুদ মুক্ত করে দিয়েছেন। এটা কার টাকা? পাবলিকের টাকা। আপনি গ্রামীণ ব্যাংকের 65% শেয়ার ছিল সরকারের, অর্থাৎ রাষ্ট্রের, অর্থাৎ আমার শেয়ার ছিল। উনি এটাকে নিয়ে 5% বানায় দিছে। তো কার টাকা বাপ করে দিল? ওনার কে? উনি কে? এই জন্য মাহমুদুর রহমান মান্না আজকেও আমার সাথে ছিল। তিনি বললেন উনি এনজিও বোঝেন, উনি সরকার বোঝেন না, উনি রাজনীতিবিদদেরও দেখতে পারেন না। আজিজ ভাই আপনাকে একটু থামাচ্ছি, আর রনি ভাই একেবারে শেষ 3 মিনিট আপনি বলবেন। আজিজ ভাইকে আর টাইম দেওয়া হবে না, কারণ আজিজ যা ভাই বলছে আর লাগবে না। আর গবেষ লাগবে না। 3 মিনিট আপনি বলবেন, আমি কোনো প্রশ্ন করবো না। জি না, আমার বক্তব্যটা হলো যে দেশ একটা ভয়ঙ্কর দিকে এগুচ্ছে। মূল ব্যাপার হলো যখন শেখ হাসিনা 2014 সনের একটা বিনা ভোটে নির্বাচন হলো, তখন অনেকেই বলছে কিনা জানি না, কিন্তু আমি লিখছি এবং বলছি যে শেখ হাসিনার পতন অনিবার্য। যদি আজকে তার পতন হয়, অর্থাৎ তার নির্বাচনের 15 দিন পরে আমি তারে বলছি যে আজকে যদি ওনার পতন হয় বা উনি যদি ক্ষমতা ত্যাগ করে, ওনার ক্ষয়ক্ষতি কম হবে। দিন যত বাড়বে ওনার ক্ষয়ক্ষতি বাড়বে এবং দেশের ক্ষতি হবে। একই কথা বলছিলাম যে শেখ হাসিনার পরে যে আসবে, শেখ হাসিনা জমানার চেয়ে খারাপ হবে। আর এখন আমি যেটা বলছি যে শেখ হাসিনা জমানার চেয়ে অবশ্যই বর্তমান জমানা খারাপ। এরপরও মূল ব্যাপারটা হলো ইউনূস সাহেবের পরে যে সরকার আসবে তার অবস্থা আরও খারাপ হবে। কিন্তু তারপরেও যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পরবর্তী ক্ষয়ক্ষতিটা কমানো সম্ভব। অর্থাৎ এখন যদি ক্ষয়ক্ষতির পরিমাণ হয় 30%, উনি যদি আরও 1 বছর থাকেন বা 6 মাস থাকেন, খরচ মানে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও হয়ে যাবে 50%। এবং ওনার দীর্ঘদিনের যারা সুরিত, আজ দেবপ্রিয় ভট্টাচার্য, আজ আমি গোলাম মোল্লা রনি, আমাদের সবার সঙ্গে ওনার ভালো সম্পর্ক আমিও ছিল। তার পক্ষে লিখছি। হ্যাঁ, তাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। এরপরে ওই যে রেজা কিবরিয়াকে সে মন্ত্রী বানাতে চেয়েছিলেন। তো আমাদের মতো মানুষ যার সঙ্গে ওনার কোনো শত্রুতা নেই, কোনো স্বার্থ নেই, আমরা সবাই ওনার সেই, আমি তো 2009 সন থেকে তার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক। আর যদি ধরেন 1981-82 সন থেকে আমি ওই যে তার গ্রামীণ ব্যাংক করার জন্য আমাদের এলাকায় গেছেন, তখন থেকে তার সঙ্গে আমার পরিচয়। কিন্তু আই ওয়াজ নট মানে এত মেমোরেবল ছিলাম না, কিন্তু 2009 সন থেকে ওনারা আমার সঙ্গে আমার বহু মেমোরেবল স্মৃতি রয়েছেন। তা আমি কেন তার বিরুদ্ধে বলছি? আমার তো তার কোনো স্বার্থ নেই। ইভেন যে আজিজ ভাই যে কথা বললেন 660 কোটি টাকা নিয়েছেন, ওইটা করেছেন, এগুলো নিয়ে আমার কোনো অভিযোগ নাই। কিন্তু 6 লক্ষ কোটি টাকার ন্যাশনাল ক্ষতি হয়ে যাচ্ছে, একটা দেশ দুর্ভিক্ষের দিকে এগোচ্ছে। একটা ছেলে আজকে মানে স্বরাষ্ট্র উপদেষ্টার একটা সাক্ষাৎকার দেখলাম যে 4 জন শিশু ধরা পড়েছে, কিশোর বালক, মোহাম্মদপুর এলাকাতে, এবং তারা ধরা পড়ছে চাপাতি দিয়ে এক শিশু আরেক শিশুকে আক্রমণ করেছে। জিজ্ঞাসা করছে যে তুমি কেন আক্রমণ করেছো? বলে ওই শিশুটা আমাকে ল্যাং মারছে। তো
এই ল্যাং মারার কারণে অন্য শিশুটা ঘর থেকে চাপাতি এনে ওই অন্য শিশুটাকে একটা কোপ মারছে 4 জন পুলিশ আন্ডারে। তো বোঝার চেষ্টা করে যে মানুষের যে ক্রিমিনাল মন মানসিকতা, এটা প্রান্তিক পর্যায়ে শিশু মানে বালকদের পর্যায়ে 7-8 বছরের বালকদের পর্যায়ে চলে গেছে। এখন আপনি যদি খেলতে গিয়ে কাউকে একটা ল্যাং মারেন, সে সঙ্গে সঙ্গে প্রতিশোধ নেওয়ার জন্য এসে চাপাতে দিয়ে আপনাকে একটা কোপ দিয়ে যাচ্ছে। এই শহরে পিস্তল, রিভলভার, চাপাতি, রামদা, মোটরসাইকেল সহ আপনি জেলখানাতে যাবেন। আপনাকে আবার ছাড়িয়ে আনার জন্য ইনভেস্টমেন্ট সহ এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়ে গেছে, আন্ডারওয়ার্ল্ডের ব্যাংক প্রতিষ্ঠিত হয়ে গেছে, যারা বিভিন্ন এলাকাতে এই সংঘবদ্ধ কিশোর গ্যাং তৈরি করে তাদের মাধ্যমে চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই এই কাণ্ডগুলো ঘটাচ্ছে। এটা তো শেখ হাসিনা জমানাতে ছিল না, কখনো ছিল না। তো এই যে জিনিসগুলো হচ্ছে, আমরা তো আর এই ভার নিতে পারতেছি না। আপনি দেখেন আমার মতো মানুষ, আমি এই ঢাকা শহরে প্রাইড, প্রেস্টিজ অ্যান্ড অ্যারিস্টোক্রেসি নিয়ে 1986 থেকে আজ পর্যন্ত আমার বছরে 1% হলেও আমার গ্রোথ হয়েছে। 86 সনে আমার এই যে জীবন, নাগরিক জীবন, এই নাগরিক জীবনে আমি যে সচ্ছল অবস্থা আছে আপনাদের মতো, এই যে এখন যে অবস্থা আছে এই জীবনটা আমার শুরু হয়েছিল 86 সনে সাংবাদিক হিসেবে। তখন থেকে এখন পর্যন্ত আমার একটা গ্রোথ হয়েছে। বিশ্বাস করেন, এই শহরে ঘুরতে আমি যে এখন ভয় পাচ্ছি, এই ভয়টা আমার কোনোদিন ছিল না। কালকে আমি যাচ্ছি সেই রাত্রি 11টার দিকে দেশ টিভির অনুষ্ঠান করে, পাশ দিয়ে 2টা মোটরসাইকেল যাচ্ছে, বোঝার পরে সঙ্গে সঙ্গে দেখি আমার ড্রাইভার এবং আমাদের দুজনের মধ্যে একটা আতঙ্ক শুরু হয়ে গেছে যে পুরো রাস্তা খালি। যদি 2টা মোটরসাইকেল আমাদের সামনে এসে বলে থাম, গ্লাস নামা এবং তোর কাপড় চোপড় সব কিছু খুলে দেয়, নাথিং টু ডু, কেউ আমাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে না। বরং আমাকে সবাই বলবে এত রাত্রে আপনি টকশো করতে আসছেন কেন, এত বড় একটা দামি গাড়ি নিয়ে বের হয়েছেন কেন, এই জিনিসগুলো, এই কথাগুলো আমাকে বলবে। এই শহরে আমার এই ভয় ছিল। একটু সামনে আগালাম, আগে গিয়ে দেখি মগবাজার মোড়ে এই যুবকরা বোধহয় সাদাবাজিরাই করছে, মারামারি করে 200-300 পোলাপান। মানে এই দেখলাম হুন্ডা নিয়ে ঘুরতেছে, ওখানে 200-300 পোলাপান মারামারি করছে এই রাতে ঢাকা শহর। তো এই আমরা এই ডক্টর ইউনূসকে চুমা দিতে পারবো না, উই ক্যানট ডু ইট। আমরা সেটেলমেন্ট চাই।